ক্যাম্পাসে যেতে আজ বেশি দেরি হয়ে গেল ঘুমের জন্যে। অটো থেকে নেমেই দৌড়াতে দৌড়াতে ঠিক স্যারের পিছু পিছু ক্লাসে ঢুকলাম। বেঁচে গেলাম অল্পের জন্যে। আর 2 মিনিট দেরি করলে এই স্যার আর ক্লাসে ঢুকতে দিতেন না। পিছের দিকে জায়গা খালি পেয়ে বসে পড়লাম। সামনে থেকে বন্ধু শুভ পিছন ফিরে শুধু বলল, এই ক্লাস শেষে ক্যাফেটেরিয়াতে যাস আমার সাথে। দরকারি কথা আছে কি বলেই আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে সামনে ঘুরে গেল। তাকিয়ে দেখি স্যার আমার দিকে চশমার ফাঁকা দিয়ে তাকিয়ে আছে। তাই আর শুভকে ডাকতে গেলাম না। শুভটা বরাবরই কেমন জানি একটু স্ক্রু ঢিলা টাইপের। যত রকম উদ্ভট উদ্ভট ভাবনা চিন্তা সব ওর মাথা থেকেই বের হয়। সেইগুলা কেমন আবার আধ্যাত্মিক টাইপের। আবার এইটাও ঠিক আমার ক্যাম্পাস লাইফের প্রথম আর সবথেকে কাছের বন্ধু শুভই। ছেলেটার বাড়ি এই শহরেই। কিন্তু আমাদের স্কুল আর কলেজ আলাদা হওয়ায় কেউ কাউকে আগে থেকে চিনতাম না। এইখানে চান্স পেয়ে আসার পর লোকাল হিসেবে প্রথমেই আমাকে পেয়ে ভাব জমিয়ে ফেলে। লোকাল ছেলে আরও আছে আমাদের ক্লাসে। কিন্তু ভাগ্যক্রমে আমার সাথেই তার ভাবটা বেশি হয়। 3.5 বছরে বলতে গেলে আমরাই একজন আরেকজনের সবথেকে কাছের। তবে ছেলেটাকে ক্লাসের সবাই আধ পাগলা হিসেবে জানে। কারণ আর কিছুই না। মাঝে মাঝে তার মাথায় কত রকম আধ্যাত্মিক চিন্তা ভাবনা আসে, আর তাই সে হুট করে আশেপাশে যাকে পায় তার সাথে শেয়ার করে। কেউ তার কথা শুনে হাসে, কেউ আবার বিরক্ত হয়। আমি তার কথা শুনে শুধু মিটমিট করে হাসি, কিন্তু তাকে উপহাস করি না। আর তাই হয়তো আমাদের বন্ধুত্বটা অন্য সবার থেকে বেশি। অবশ্য শুভর আধ্যাত্মিক কথাগুলো যে মাঝে মাঝে আমারও ভাল লাগে না তা না। আধ্যাত্মিক ব্যাপারে টুকটাক কথাবার্তা আমারও বলতে ভাল লাগে। বলা যায় সময় কাটানো শুধু শুধু। যা হোক, সকালের এই ক্লাসটার পরেই সকালের ব্রেক। স্যারও আজকে কি একটা কাজ আছে বলে আগে আগে ক্লাস শেষ করে দিলেন। আমি আর শুভ চলে গেলাম ক্যাফেটেরিতে। দুইজনের জন্যে 2টা করে সামুচা আর 1 কাপ করে কফি নিয়ে আমরা বসলাম ক্যাফেটেরিয়ার বাইরের সাইডে চেয়ার নিয়ে গাছের নিচে ছায়। বললাম শুভকে, কি তোর দরকারি কথা বলো। বলছি দাঁড়া। মুখের মধ্যে সামুচার একটা কামড় দিয়ে এক চুমুক কফি নীল মুখে। সেইটা আস্তে আস্তে শেষ করে আমাকে বলল, তোকে সব বলবো। কিন্তু আমার কথা শুনে হাসতে পারবি না, আর বিশ্বাস করতে হবে সব। আমি আন্দাজ করলাম আবার কোনো আধ্যাত্মিক আবিষ্কারের কথা শোনাবে মনে হয় আমাকে। ওর দরকারি কথা লেভেল চিন্তা করে মনে মনে একটু বিরক্ত হলেও তার সামনে সেইটা প্রকাশ করলাম না। বললাম, কি আবার কোনো আধ্যাত্মিক কিছু আবিষ্কার করেছিস নাকি? আমার কথাতে কিছুটা টিটকারির আভাস পেয়ে সে একটু ঠান্ডা চোখে তাকাল আমার দিকে। তারপর অন্যদিকে তাকিয়ে কেমন আনমনে বলল, তুই যদি ব্যাপারটা নিয়ে ফান মনে করিস তাহলে তোকে আমার বলার ইচ্ছা নাই কি। শুভর কথার মধ্যে কেমন একটা ঠান্ডা আভাস পেয়ে আমি একটু সিরিয়াস হলাম। এই ছেলেটা শুধু আমার সাথেই এইগুলা মন খুলে শেয়ার করতে পারে, আর কারোর সাথে পারে না। বললাম, আচ্ছা বল, কি বলবি? বিশ্বাস করব আমি। ইয়ার কি করবি না তো? শুভর প্রশ্ন। না রে ভাই, করব না। বল। আমার উত্তর। আমার দিকে মুখ আগিয়ে এনে গলা কিছুটা নিচু করে জিজ্ঞাসা করল, জিনে বিশ্বাস করিস? আমি ওর দিকে তাকালাম। ওর চোখে মুখে কোনো মজা করার আভাস পেলাম না। কেমন একটা সিরিয়াসনেস কাজ করছে চোখে মুখে। বললাম, মুসলিম হিসেবে করি বিশ্বাস। কারণ পবিত্র কুরআনেই জিনের অস্তিত্ব নিয়ে বলা আছে। শুনে শুভর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, তাহলে আমি যা বলবো আশা করি সব বিশ্বাস করবি। আমি মনে মনে ভাবলাম, জিনে আমি বিশ্বাস করি ঠিকই, কিন্তু এই ছেলেটা এখন কি কাহিনী বলবে তার নাই ঠিক। ওর কাহিনী বিশ্বাস হবে কিনা কে জানে। বললাম, আচ্ছা বল শুনি। সামুচার শেষ টুকরাটা মুখে দিয়ে কফির শেষ চুমুকটা খেয়ে সে শুরু করল। তোকে আমার আম্মুর কথা তো বলেছি আগে। আমি আর আম্মু থাকি শুধু আমাদের ফ্লোরটাতে। একটা মাত্র বাথরুম আমাদের। সেইখানে আমার যেতে গেলে আম্মুর ঘরের সামনে দিয়ে যেতে হয়। তো আমার আম্মুর অনেকদিন ধরে একটা প্রবলেম আছে যে সে হুট করে আমার মতন সাইজের ফিগারের ছায়া মতন হেঁটে যেতে দেখে মাঝে মাঝে। আমাকে বললে আমি ভেবেছি তার চোখের ভুল। কিন্তু সে নাকি এইটা প্রায় দেখে। তো ছায়া মতন দেখে সেও বেশি পাত্তা দেয়নি। কিন্তু গত পরশু সে একদম আমাকে দেখে আসত। আমি একদম স্পষ্ট। আমি নাকি তার দিকে একবার তাকিয়েছিলামও। আম্মু ভেবেছিল যে আমি বাথরুমে যাচ্ছি। কিন্তু অনেকক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে এগিয়ে গিয়ে দেখে বাথরুমে কেউ নেই। তারপর আমার ঘরের সামনে এসে দেখে আমি ঘরে। আমাকে জিজ্ঞেস করলে আমি বললাম যে আমি যাইনি ওইদিকে অনেকক্ষণ। তবে আম্মু বেশ সাহসী।
সে ভয় পায়নি। আমিও শুনে ভাবলাম হয়তো এইটাও চোখের ভুল। কিন্তু সবথেকে বেশি খারাপটা ঘটল আমার সাথে। গতকাল আমি সন্ধ্যার পর বাসায় ফিরে একটু রেস্ট নেয়ার জন্যে ঘরের দরজা আটকে বিছানার দিকে যাই। হঠাৎ ঘুরে দেখি আমার দরজা আটকেনি, মানে ছিটকানি খোলা। আমি ভাবলাম হয়তো ঠিকমতো লাগেনি, আমি খেয়াল করিনি। আবার ছিটকানি লাগালাম, এইবার ভালো করে চেকও করলাম। বিছানায় এসে বসার পর তাকিয়ে দেখি ছিটকানি শুধুই খোলা না, পুরো দরজা মেলে দেয়া খুলে। আমি দরজা আটকে বিছানার কাছে যেতে যেতে পুরো দরজা ছিটকানি সহ খুলে গেল, কোনো রকম শব্দ না করে। এইটা সবথেকে আশ্চর্যের ব্যাপার। আমার একটু খটকা লাগল। আমি দরজার বাইরে গিয়ে বাইরে থেকে দরজাটা টেনে লাগাতে গেলাম। তখনই আসল ঘটনাটা ঘটল। ভিতর থেকে কে জানি দরজা টেনে ধরতে থাকল, লাগাতে দিবে না। আমি উকি দিয়ে চেক করলাম, দরজার ওই পাশে কাউকেই দেখা যায় না। দরজার সাথে কোনো কিছু বেঁধে রাখাও নেই। ঠিক একটা মানুষের মতো কেউ দরজা টেনে ধরছে ভিতর থেকে, আমাকে বাইরে থেকে লাগাতে দিবে না। আমি সব চেক করে আবারও চেষ্টা করলাম, কিন্তু আবারও দরজা টেনে ধরল ভিতর থেকে। তারপর আমি এই পাশ থেকে হঠাৎ করে দরজাটা ছেড়ে দিলাম। তারপর আমার কানের পাশ থেকে একটা শীতল হাওয়া ঘরের ভিতর থেকে বাইরের দিকে বের হয়ে গেল। আমার ঘরে তো আগে থেকে শীতল হাওয়া থাকার কথা না। আমাদের কোনো এসিও নাই, বরং বাইরে ঠান্ডা ছিল। কাল সারা রাত ঘুমাইনি জানিস। আম্মুকেও বলিনি, ভয় পেতে পারে তাই। এতগুলা কথা বলে শুভ থামল। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম। কি বলবো কিছু বুঝতে পারছি না। মনে মনে কিছুটা হাসিও পাচ্ছে। একটু গলা পরিষ্কার করে বললাম, দেখ শুভ, মুসলিম হিসেবে আমি জিন বিশ্বাস করি। এমনকি আমি এইটাও জানি জিন জাতি আমাদের মাঝেই বাস করে। তাদের মধ্যে ভালো খারাপ আছে। যারা ভালো তারা আল্লাহর ইবাদত করে, যারা খারাপ তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, অহেতুক হুট করে কেউ এসে তোকে বা আন্টিকে ভয় দেখানোর কোনো মানে নাই। তুই তোদের বাড়িতে অনেক বছর ধরেই বাস করিস। সেইখানে যদি কিছু থাকত তাহলে আরও আগেই তুই টের পেতিস। কিন্তু এতদিন তুই কিছুই দেখিসনি, টেরও পাসনি। তাহলে এখন হঠাৎ করে এরকম করতে আসবে কেন, কোনো খারাপ জিন থাকলেও? আমার কথা শুনে শুভ কেমন হতাশ হল। বলল, আমি জানতাম তুই বিশ্বাস করবি না, তারপরেও তোকে বললাম। দেখ, ব্যাপারটা তেমন না। আমি সান্ত্বনা দেয়ার চেষ্টা করলাম। আসলে এইগুলা নিজের চোখে না দেখলে কেউই বিশ্বাস করবে না, বা তোর চোখের ভুল বা মনের ভুল বলে উড়িয়ে দিবে। তুই কোনটা করবি? প্রশ্ন ছুড়ে দিল শুভ। কিন্তু আমি কোনো উত্তর দিতে পারলাম না। শুভ ব্যাগ কাঁধে নিয়ে উঠে পড়ল। বলল, কাল সারারাত কাউকে কিছু না বলে আমার কেমন লেগেছে শুধু আমি জানি। আমি ভেবেছিলাম তোকে বললে তুই বুঝবি, কিন্তু তুইও সবার মতনই আমাকে আধ পাগল ভাবিস আসলে। আমি ওকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে সরিয়ে দিয়ে ক্যাম্পাসের গেটের দিকে চলে গেল। আমি ওকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছিস শুভ? ছোট্ট করে উত্তর দিল, বাড়িতে। আমি কেমন ভ্যাবাচ্চাকা খেয়ে গেলাম। এখনও 2টা ক্লাস আছে আজকে, না করেই চলে গেল। কাজ ঝাঁকিয়ে ব্যাপারটা উড়িয়ে দেবার মতন করে আমি ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বিকেলে টিউশন করিয়ে বাড়ি ফিরে আবার শুভর কথা মনে পড়ল। সারাদিনের ব্যস্ততায় ওর আধ্যাত্মিক কথাগুলো প্রায় ভুলেই গেছিলাম। রাত প্রায় 9টা বাজে। ওকে ফোন করলাম, কিন্তু ধরল না। মেসেঞ্জারে একটা মেসেজ দিল শুধু, আমি ঠিক আছি, ফোন দিস না, একটু একা থাকতে দে। আশ্বস্ত হলাম ওর মেসেজটা দেখে। একা থাকতে চাইছে যখন একটু একা থাকুক, এই ভেবে আমি আমার মতো ব্যস্ত হয়ে পড়লাম। রাতে আমার ঘুমানোর অভ্যাস একটু দেরিতে, কিন্তু আজ কেন জানি 11টার দিকেই ঘুম চলে এলো। ফোনে নেট চালুই ছিল আর আমার ঘুম বরাবরই খুব হালকা। মেসেঞ্জারের একটা টুং করে শব্দে আমার ঘুম ভেঙে গেল। ফোন হাতে নিয়ে দেখি শুভ মেসেজ দিয়েছে, দোস্ত, আমি ছাদে এসেছিলাম, ভাল লাগছিল না বলে। আমার মনে হচ্ছিল ছাদে কেউ আমার সামনে আস্তে আস্তে হাঁটছে। আমি অনেকক্ষণ চুপ করে বসে আছি। অনেক সাহস মনে এনে আমি যখন ছাদের সিঁড়ির দিকে এগিয়ে গেলাম, দেখি সিঁড়ি ঘরের দরজাটা কেউ ভিতর থেকে আটকে দিয়েছে। আমি টেরও পাইনি কে কখন আটকে দিয়েছে। আমার মনে হচ্ছে কাল যে দরজা ধরে টেনেছিল আজ সেই ছাদে এসেছে আমাকে একলা দেখে, সেই আটকে দিয়েছে। আমি ফোন করে কথা বলতেও ভয় পাচ্ছি দোস্ত। আম্মুকে ফোন দিলে আমার কথা বলতে হবে।
আর আম্মুরও টেনশনে খারাপ কিছু হতে পারে। তুই একটু আসবি আমার বাসায়? এসে ছাদে এসে আমাকে নিয়ে যা দোস্ত। মেসেজটা পড়ে ঘুমের ঘোরে 2 মিনিট টুন হয়ে থাকলাম। এখন বাসা থেকে কি বলে বের হই? শুভকে কল দিলাম। সাথে সাথ কেটে দিল। আবার মেসেজ দিল, দোস্ত প্লিজ আমাকে কথা বলাস না। আমার মনে হচ্ছে আমি কথা বললেই আমার সামনে যে আছে সে ছুটে এসে আমার গলা চেপে ধরবে। আমি সাথে সাথে রিপ্লাই দিলাম, দোস্ত তুই অপেক্ষা কর, আমি এখুনি আসছি সাইকেল নিয়ে। মেসেজটা দিয়ে আর অপেক্ষা করিনি। আব্বু আম্মুকে বললাম, শুভর বাসায় যাচ্ছি, আর্জেন্ট দরকার। শুভর কথা শুনে আমাকে আর কিছু বলেনি আব্বু আম্মু। আমি সাইকেল নিয়ে টান দিলাম আর আল্লাহ আল্লাহ করতে থাকলাম। শুভর বাসার সামনে মানুষের ভিড় দেখেই বুকটা ছ্যাঁত করে উঠল। ভিড় ঠেলে ঢুকে দেখি বাসার সামনে শুভর নিথর দেহটা পড়ে আছে মাটিতে। পাশে শুভর মা গগনবিদারী চিৎকার দিয়ে কান্নাকাটি করছে। পাশ থেকে একজন বলল, এই বয়সে ছেলে মেয়েদের যে মনের মধ্যে কি হয় কে জানে। এইভাবে ছাদ থেকে কেউ পড়ে যায়? অত ছোট বাচ্চা না, নিশ্চয় কোনো কারণে সুইসাইড করেছে। আমার কানে আর কিছু ঢুকল না। শুভর দিকে তাকিয়ে দেখি চোখ দুটো এখনো খোলা, যেন আমার দিকে তাকিয়ে বলতে চাইছে, কি এত দেরি করে ফেললি দোস্ত। ফোনটা বের করে হাতে নিয়ে দেখি শুভর আরও কয়েকটা মেসেজ। সবগুলাতে লেখাই, দোস্ত জলদি আয়। দোস্ত কত দেরি করবি আর? দোস্ত আমাকে ও মেরে ফেলবে হয়তো। দোস্ত আমি ওকে আবছা আবছা দেখতে পাচ্ছি, ও হুবহু দেখতে আমার মতো। আমি চিৎকার করতে পারছি না দোস্ত। আমার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছে না। কোনো একটা কারণে আমার ফোন থেকে কোনো কল যাচ্ছে না। আমি আম্মুকে কল করতে পারছি না। আমি কাউকে কল করতে পারছি না। দোস্তু ও আমার কিছু একটা করবে, তাই আমাকে কাউকে কল করতে দিচ্ছে না। এইটাই ছিল শুভর শেষ মেসেজ। আমি একবার ওদের ছাদের দিকে তাকালাম। একটা শুভ আমার দিকে তাকিয়ে হাসছে। আমি একবার ছাদের দিকে আর একবার নিচে শুভর মৃতদেহের দিকে তাকালাম। ছাদের শুভকে আর কেউ দেখতে পাচ্ছে বলে মনে হয় না। শেষবার ছাদের দিকে তাকিয়ে পৈশাচিকভাবে হাসতে থাকা অশুভর দিকে তাকিয়ে আমি ওইখানেই পড়ে যাই। আপনার কি মনে হয়, শুভ কি জিনের শিকার হয়েছিল, নাকি তারই কোনো অশুভ প্রতিচ্ছবি তাকে শেষ করে দিল? কমেন্টে আপনার মতামত লিখে জানান। গল্পটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন রহস্যময় ও শিহরণ জাগানো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন এখোজভারেফ। মনে রাখবেন, সব অশুভ ছায়া চোখে দেখা যায় না, কিছু অশুভ বাস করে আমাদের খুব কাছেই। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।